ভারতবর্ষ আবার ডিম, চাল, ডাল, পেঁয়াজ, মশলা, লঙ্কা সব পাঠাচ্ছে। সেগুলোকে দুর্ভাগ্যজনকভাবে কিছু বাংলাদেশের মানুষ তারা খাচ্ছেন, ঢেকুর তুলে আবার ভারতবর্ষকেই গালাগাল দিচ্ছেন যে বাংলাদেশ পাকিস্তানের থেকে খারাপ জায়গায় যাবার পথেই এগোচ্ছে। বাংলাদেশের একটা চরম যখন খারাপ অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই সনাতনীদের ইস্কনই কিন্তু সারা বাংলাদেশকে খাইয়েছিল। সেটা তারা মুছে দিতে চাইছে ওই ডক্টর ইউনূসের রিসেট বাটন টেপার ভুল মন্ত্রকে নিয়ে। আচ্ছা, লুঙ্গিতে কখনো চেন হয়? হয় না তো। ঠিক তেমনই এই তৃণমূল এবং শৃঙ্খলা, এইটা শুনলে কিন্তু ঘোড়াও হাসবে। সেই দেশের যারা উগ্র মৌলবাদী কিছু দল, তারা হিন্দুদেরকে হিন্দু শূন্য করতে চাইছে বাংলাদেশ, এমনই মনে হচ্ছে এই ঘটনাগুলো দেখে। রাষ্ট্রপতি যখন বলেছিলেন যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দেননি, তাই অফিসিয়ালি তিনিই প্রধানমন্ত্রী, যা সারা পৃথিবী জানে, এই সত্যি কথা বলবার জন্য তার বাসভবন আক্রমণ করা হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি এই সময় প্রাণ ভয়ে রয়েছেন। ছটায় ছটা চালাকি করে জিতে, ভয়ের বাতাবরণ তৈরি করে জিতে কলার উঁচু করলে যাবতীয় পাপ ধুয়ে যাবে না? যে এর আগের যে সরকার ছিল, যেই সরকার থাক, তারা যদি চুরি দুর্নীতি করতো, তারা যদি কালোবাজারিদের সঙ্গে থাকতো, তো তাহলে জিনিসপত্রের দাম তখন কম ছিল কেন? আর এখন যদি এতটাই সততার সরকার আসে, যা পুলিশ মেরে, ছাত্র মেরে, মানুষ মেরে রক্তাক্তভাবে এসেছে, যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করা হয়েছে, এটা তো কোনো ভোটের মাধ্যমে হয়নি, তাই না? সেই দেশের যারা উগ্র মৌলবাদী কিছু দল, তারা হিন্দুদেরকে হিন্দু শূন্য করতে চাইছে বাংলাদেশ, এমনই মনে হচ্ছে এই ঘটনাগুলো দেখে। তো যাই হোক না কেন, এইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দিয়ে সনাতনীদের আটকানো যাবে না। বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার বলেছেন আমরা রিসেট বাটন মানলাম। অতীতকে অস্বীকার তারা করতে চান। তারা শেখ মুজিবকে মুছে দিতে চান। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, তিনি আওয়ামী দলের নেত্রী হতে পারেন, কিন্তু তাঁর বাবা যদি না থাকতো, এই বাংলাদেশ নামটাই আসতো না। ভারতবর্ষের মানুষের আবেগ থাকবেই, কারণ 1947 সালে হঠাৎ করে মুসলিম লীগ নামক একটি দল, মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের পশ্চিমবঙ্গে অবিভক্ত বাংলার নবাব সুরাওয়ার্দী, যিনি মুসলিম লীগের আর এক বড় নেতা, তাদেরই ইচ্ছাতে এই দেশ কাটা হয়। কেটে পাকিস্তান নামে একটা দেশ তৈরি হয় এবং তারপর তারা চেয়েছিল এই বাংলা যা ভারতবর্ষের মধ্যে ছিল, সেটাকে কেটে নিয়ে পূর্ব পাকিস্তান বানাতে। বারবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু বাবুকে বুঝিয়েছিলেন, কিন্তু নেহেরু বাবুরা বোঝেননি, তাদের উদ্দেশ্য অন্য ছিল। তিনি চেয়েছিলেন প্রচ্ছন্নভাবে যে এই যেটা জিন্নাহ চাইতেন, যে পুরো বাংলা মানে আজকের পশ্চিমবঙ্গকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সেটা পূর্ব পাকিস্তানেই চলে যাক। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, যিনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, যারা ধোঁয়া তোলবার চেষ্টা করে যে বামপন্থীরা, কংগ্রেসিরা যারা মিথ্যে বোঝায় মানুষকে, এই জনসংঘ বা আদি বিজেপি যা, তার জন্ম এই বাংলাতেই, ভবানীপুরে, এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জিদের হাত ধরে। তাই যারা বিজেপিকে বহিরাগত বলে, তারা নিজেরা কোথাকার, তারা সেই সত্যিটা আগে স্বীকার করুক। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন যে যেহেতু এই বাংলার যারা হিন্দু মুসলমান, তাদের আর্ত সামাজিক এবং সাংস্কৃতিক জীবনচর্চা, পুজো উপাসনা বা ধর্মাচরণটা ছাড়া সবটাই এক, খাওয়া দাওয়া, রুচি, পছন্দ, তাই দয়া করে বাংলাকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্তি করবেন না। তারপর যখন দেখা যায় যে নেহেরু বাবুরা ওই জিন্নাহ বাবুদের পক্ষেই, পাকিস্তানের পক্ষেই কখনো খোলা মুখে কখনো নীরবে সমর্থন দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিল যদি হিন্দু মুসলিমের ভিত্তিতেই ভারতবর্ষকে কাটা হয়, তো তাহলে বাংলাকেও মুসলমান হিন্দু জনসংখ্যার ভিত্তিতেই কাটা হোক। এবং তার একটা চরম বিখ্যাত উক্তি আছে, নেহরুজিকে বলেছিলেন যে ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড বেঙ্গল। কেন? তিনি বেঙ্গলকে যদি ডিভাইড না করতেন, তো তাহলে এই সিপিএম, এই কংগ্রেস, এই আজকের গজানো তৃণমূল বা অন্য যে কোনো রাজনৈতিক দল, আপনি আমরা কিন্তু থাকতাম পাকিস্তানে বা অধুনা বাংলাদেশে। যে কথাটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিল নেহেরুকে, সেটাই পরে সত্যি হয়েছে।
পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ার পর যখন কেটে বাংলাদেশ পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান হয়ে গেল, তখন কিন্তু বাংলাদেশের মানুষেরা আন্দোলন শুরু করলো, ভাষা নিয়ে লড়াই শুরু করলো, যে কথা অত আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরুজিকে বলেছিলেন। এবং তৈরি হলো শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ। সে সময় ভারতবর্ষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, কারণ দেখুন একই মাটি। আমরা কখনো ইতিহাস অস্বীকার করতে পারি না, যতই ডক্টর ইউনূস সাহেব রিসেট বাটন মারতে বলুন। তিনি যদি রিসেট বাটন মারেন তাহলে তিনি কি তার পিতৃ পরিচয়কে অস্বীকার করবেন? তিনি যদি রিসেট বাটন মারেন তাহলে এই বাংলাদেশ নামটা যে শেখ মুজিবের জন্যই হলো, তার মূর্তি যারা ভেঙেছেন তিনিও তো তাদের প্রকট বা প্রচ্ছন্ন তাদের সমর্থনে রয়েছেন বা তাদের চাপে এই সমস্ত কথা বলছেন। কিন্তু তিনি কি অস্বীকার করতে পারবেন? যারা এই বাংলা ভাষার মুসলমান রয়েছেন, যাদের 99%-ই দাদুর উপরের যারা ছিলেন, দাদুর বাবারা, তারা যে আসলে সনাতনী বা হিন্দু ছিলেন, সেইটাকে কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। এইভাবে রিসেট বাটন মেরে বাংলাদেশ বা পাকিস্তান, যে পাকিস্তান বলছে, নরেন্দ্র মোদীর মতো বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো যদি প্রধানমন্ত্রী হতো, আমাদের দেশ এই সর্বনাশের জায়গায় যেত না। জানি না কেন অনেকেই বলছেন যে বাংলাদেশ পাকিস্তানের থেকে খারাপ জায়গায় যাবার পথেই এগোচ্ছে। যেভাবে কাঁটাতার পেরিয়ে মানুষ, ওই দেশের মানুষ, পাকিস্তানের মানুষ, রোহিঙ্গারা, বাংলাদেশের মানুষ, তারা ওই দেশগুলোতে ভালো থাকতে পাচ্ছেন না বলেই অবৈধভাবে তৃণমূলের সাহায্যে আমাদের এখানে ঢুকে পড়ছেন। এবং আমাদের দেশের সাচ্চা মুসলমান যারা 47 সালে এই দেশটাকে নাপাক বা অপবিত্র বলে চলে যাননি, সেই মুসলমানের খাবারে ভাগ বসাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে জাস্টিস ফর অভয়ার ব্যাচ, তাই তো? আপনি যদি উল্টে দেন, এটা কি হবে? থালা না, ব্যাচই থাকবে, তাই তো? তাই তৃণমূল আছে, তৃণমূলে যা ক্রিমিনাল এবং পরিষ্কার দলদাস, যারা বর্দি বিকিয়ে দেওয়া কিছু পুলিশের কে সঙ্গে নিয়ে এই তৃণমূল চলছে। যে তৃণমূল অচিরেই 2026-26-এ যার কিন্তু যাকে মুছে দেবে পশ্চিমবঙ্গের জনগণ, গ্রাম এবং শহরে।